হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আমি যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায়, অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন যে অধ্যায়টি আমাদের রয়েছে, এই অধ্যায়ের আমাদের অনুশীলনীর 3 নং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই 3 নং সৃজনশীল প্রশ্নটি আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেব। তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো, অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখবে। কোথাও তোমার বুঝতে অসুবিধা হলে ভিডিওটি একটু টেনে দেখবে। আর শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি সম্পূর্ণ করার পরে যদি তোমার উপকারে আসে, তবে তুমি তোমার বন্ধুদের সাথে আজকের ক্লাসটি শেয়ার করবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা সরাসরি যদি ক্লাসে চলে যাই। দেখো, প্রশ্ন 3 নং সৃজনশীল প্রশ্নে বলেছে, জনাব নাজিম ঢাকার উত্তরায় 2017 সালের জানুয়ারি মাসে ক্যাসেল 3 স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। তার রেস্টুরেন্টে কতিপয় লেনদেন নিম্ন। দেখো, 2017 সালের জানুয়ারি মাসে তার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কিছু লেনদেন এখানে দেওয়া রয়েছে। তৈজসপত্র ক্রয় 80,000 টাকা, সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000 টাকা, প্রচারণা বাবদ ব্যয় করা হলো 3,000 টাকা, মালামাল আনয়নের জন্য ব্যাংক গাড়ি মেরামত 1,000 টাকা, রেস্টুরেন্টে জন্মদিন অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো 22,000 টাকা, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় 8,000 টাকা, কর্মচারীদের বেতন প্রদান 9,000 টাকা, গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি 25,000 টাকা, ভাড়া পরিশোধ 50,000 টাকা, আলমারি ক্রয় 25,000 টাকা। তো শিক্ষার্থীরা দেখো, এই উদ্দীপকটার আলোকে আমাদের দেখো এখানে ক, খ, গ 3টা সৃজনশীলের প্রশ্ন রয়েছে আমাদের। দেখো, ক প্রশ্নে কিন্তু আমাদের বলেছে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো। খ প্রশ্নে বলেছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আর গতে বলেছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের পর্যায়ক্রমে ক, খ, গ 3টি প্রশ্নেরই সমাধান করে দিব। তো সমাধান করার পূর্বে তোমাদেরকে আমি আরেকবার মনে করে দিচ্ছি, শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো। আমাদের 1 নং সৃজনশীল এবং 2 নং সৃজনশীলে আমি কিন্তু তোমাদের বলেছি, এই অধ্যায়টা করার জন্য শর্টকাট একটাই টেকনিক, সেটা হচ্ছে আমাদের জানতে হবে মূলধন হচ্ছে একবার আর মুনাফা হচ্ছে বারবার। তো শিক্ষার্থীরা, মূলধন কয়বার? শিক্ষার্থীরা, মূলধন একবার আর মুনাফা কয়বার? মুনাফা হচ্ছে কিন্তু শিক্ষার্থীরা বারবার। অর্থাৎ যেই লেনদেনগুলো একবার সংগঠিত হবে সেগুলো আমার জন্য মূলধন জাতীয়, আর যেগুলো বারবার সংগঠিত হতেই থাকবে সেগুলো হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয়। তো শিক্ষার্থীরা দেখো, এখানে যে এই যে দেখো 1 নম্বর লেনদেনটা দেখো, তৈজসপত্র ক্রয় 80,000 টাকা। এই তৈজসপত্র একটা প্রতিষ্ঠানে অর্থাৎ একটা রেস্টুরেন্টে কয়বার ক্রয় করবে শিক্ষার্থীরা? নিশ্চয়ই একবার। একবারের বেশি তো ক্রয় করার প্রশ্নই আসে না একটি হিসাব কালের ভিতর, যদি না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যেহেতু এটা একবার ক্রয় করবে, তাহলে কিন্তু এটা শিক্ষার্থীরা মূলধন জাতীয়। সাজসজ্জা সামগ্রী ক্রয়, শিক্ষার্থীরা এই যে রেস্টুরেন্ট, এটা কয়বার সে সাজাবে? ডেকোরেশনটা কয়বার করবে? নিশ্চয়ই একবার, তার মানে এটাও মূলধন জাতীয়। প্রচারণা বাবদ ব্যয়, শিক্ষার্থীরা প্রচারণা মানে হচ্ছে বিজ্ঞাপন। আমরা কিন্তু বিজ্ঞাপন প্রতিনিয়ত দেখতেই থাকি, যে যে কোনো একটা পণ্যের বিজ্ঞাপন বারবার আমাদের কাছে কিন্তু আসে, তার মানে বারবার আসে। শিক্ষার্থীরা যেহেতু প্রচারণা বাবদ ব্যয়, তার মানে এটা কিন্তু আমার বারবার। বারবার মানে হচ্ছে শিক্ষার্থীরা মুনাফা জাতীয়। তারপরে দেখো রয়েছে মালামাল আনয়নের জন্য ভ্যান গাড়ি মেরামত। শিক্ষার্থীরা, যে জিনিসটা মেরামত করা লাগে এটা বারবার মেরামত করা লাগে। আজকে ঠিক করবে, আগামী দিন এটা আবার নষ্ট হয়ে যাবে। তো যেটা মেরামত করতে হয় এটা কিন্তু আমাকে বারবার মেরামত করতেই হবে শিক্ষার্থীরা। তার মানে এই যে মেরামতটা, এটা কি বারবার? বারবার মানে কি জাতীয়? মুনাফা জাতীয়। তারপরে দেখো রয়েছে রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় করা হলো 22,000 টাকা। তো শিক্ষার্থীরা, রেস্টুরেন্টের জন্মদিন হয়েছে, যেহেতু প্রতিষ্ঠানটাই হচ্ছে একটা রেস্টুরেন্ট, তো এখানে বিভিন্ন সময় জন্মদিন হবে, বিভিন্ন অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠান বাবদ কি করা হয়েছে? বিল আদায় করা হয়েছে। এই বিলটা শিক্ষার্থীরা কয়বার আদায় করবে? নিশ্চয়ই এটা বারবার। বারবার অনুষ্ঠান হবে, বারবার বিল আদায় করবে। তাহলে এই যে বিল আদায়, এটা কয়বার শিক্ষার্থীরা? এটা বারবার। আর বারবার মানে হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয়। এরপরে শিক্ষার্থীরা রয়েছে দেখো, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়। শিক্ষার্থীরা, নতুন জিনিস কিন্তু একবারই ক্রয় করা যায় শিক্ষার্থীরা। নতুন জিনিস কি বারবার ক্রয় করা যায়? নিশ্চয়ই না। যেহেতু এটা একবারই ক্রয় করা যায়, তার মানে এটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয়। এরপরে রয়েছে দেখো, কর্মচারীর বেতন প্রদান 9,000 টাকা। তো শিক্ষার্থীরা, একটা হিসাবকালের ভিতরে কর্মচারীকে প্রতি মাসে কিন্তু আমাকে বেতন দিতে হবে। তার মানে প্রতি মাসে যেহেতু দিতে হবে, তার মানে 1 বছরে কিন্তু 12 বার দিতে হবে। তার মানে কি বারবার আমাকে দিতে হবে। যেহেতু এটা বারবার দিতে হবে, তার মানে এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয়। এরপরে দেখো, গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি 25,000 টাকা। তো শিক্ষার্থীরা, আমার এই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা যদি আমার হয়, আমার এই রেস্টুরেন্টে কিন্তু বারবার গ্রাহকরা আসবে, আসবে বারবার, তাদেরকে আমি সেবা দিব এবং বারবার তারা আমাকে কি দিবে? বিল দিবে। যেহেতু বারবার তাদের কাছ থেকে আমি বিল পাবো, তার মানে এটা কি আমার জন্য? এটা আমার জন্য মুনাফা জাতীয়। এরপরে দেখো রয়েছে ভাড়া পরিশোধ। আমার এই রেস্টুরেন্টটা কিন্তু শিক্ষার্থীরা
আমার যে ভাড়াটা এটা কিন্তু প্রতি মাসেই দিতে হবে। আর প্রতি মাসে দেওয়া মানে কি, এক হিসাব কালের ভিতরে বারবার দেওয়া, বারবার দেওয়া মানে আমাদের এটা মুনাফা জাতীয়। অপরদিকে সর্বশেষ আলমারি ক্রয় শিক্ষার্থীরা। আলমারিটা আমার জন্য, আমার প্রতিষ্ঠানে আমি কয়বার কিনবো? নিশ্চয়ই একবার একটা আলমারি কিনবো, এটা দীর্ঘদিন আমাকে সার্ভিস দিবে। তো এই আলমারিটা যেহেতু আমি একবার ক্রয় করবো, তার মানে এটা কি জাতীয়? মূলধন জাতীয়। তো সেক্ষেত্রে আশা করি তোমরা এই যে লেনদেন গুলো রয়েছে এই উদ্দীপকে, কোনটা কি জাতীয় লেনদেন এটা কিন্তু খুব সহজে তোমরা বুঝে ফেলেছো। এবার আমরা ক, খ, গ তিনটি প্রশ্নের সমাধান করব। তো শিক্ষার্থীরা, প্রথমে যদি আমি ক নং প্রশ্নটি সমাধান করি, দেখো ক নং প্রশ্নে আমাদের বলেছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, মুনাফা জাতীয় আয়। তো শিক্ষার্থীরা, ক নং প্রশ্নের জন্য আমি লিখি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। এই যে দেখো শিক্ষার্থীরা, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ লিখলাম, এই দেখো আমি ঘর করলাম। তো শিক্ষার্থীরা দেখো, এই অঙ্কে কিন্তু কোথাও কোনো তারিখ নাই, তাই আমি তারিখের ঘর করব না, ঘর করব আমি বিবরণ, বিস্তারিত টাকা আর হচ্ছে পরিমাণ টাকা। তো দেখো আমি এটাই লিখি, বিবরণ টাকা টাকা। তো শিক্ষার্থীরা, আমাকে বের করতে হবে কি, মুনাফা জাতীয় আয়। তো শিক্ষার্থীরা, এবার আমি মুনাফা জাতীয় আয় খুঁজবো। মুনাফা কয়বার? বারবার। দেখো শিক্ষার্থীরা, মুনাফা জাতীয় আয়, এই যে আমার এই উদ্দীপকে তোমাদের আমি যখন একটু আগে ব্যাখ্যা করলাম, তখন কিন্তু আমি তোমাদের দেখিয়েছি এই যে রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান বাবদ বিল আদায় করা হলো, এই বিলটা কিন্তু বারবার আমি আদায় করব। তার মানে এটা কিন্তু আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়। এবং শিক্ষার্থীরা, এই যে গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি 25,000 টাকা, গ্রাহকদের আমি বারবার সেবা দিব, বারবার কিন্তু শিক্ষার্থীরা আমি সেবা প্রদান করে টাকা আয় করব। এই এই দুইটা হচ্ছে আমার জন্য এই উদ্দীপকে মুনাফা জাতীয় আয়। এই দুইটা লেনদেন বাদে আর কিন্তু আমার এখানে কোনো মুনাফা জাতীয় আয় নাই। তো শিক্ষার্থীরা দেখো, এবার ক অংশে আমি লিখি, প্রথমে লিখি জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায়। কত টাকা? দেখো শিক্ষার্থীরা, 22,000 টাকা। এরপরে রয়েছে শিক্ষার্থীরা দেখো, গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি। তো লিখি গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি। দেখো, গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি 25,000 টাকা। তো শিক্ষার্থীরা, যেহেতু আর নাই, এবার এই দুটা যোগ করব, 22 আর 25 যদি যোগ করো তাহলে হবে 47,000 টাকা। এটাই হচ্ছে আমার জন্য শিক্ষার্থীরা, অর্থাৎ মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। তো শিক্ষার্থীরা, এই ছিল আমার জন্য ক অংশ। আশা করি তোমরা ক অংশটি খুব সহজে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের খ অংশটি সমাধান করে দিচ্ছি। তো শিক্ষার্থীরা, খ অংশটি সমাধান করার জন্য আমি এগুলো মুছে নিই, আবার আমি লিখি খ নম্বর। খ নম্বরে দেখো কি বলেছে, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তো আগে এটা টাইটেল লিখে নিই, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো শিক্ষার্থীরা, আবার ঘর করব একই ঘর, অর্থাৎ বিবরণ টাকা টাকা। তো শিক্ষার্থীরা, এই উদ্দীপকে যেহেতু আমার তারিখ নাই, তাই তারিখের ঘর হবে না, তাই আমি দেখো ঘর করব বিবরণ টাকা টাকা। তো শিক্ষার্থীরা, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা কয়বার? মুনাফা হচ্ছে বারবার, আর ব্যয় বারবার আমার এখান থেকে কোনটা কোনটা ব্যয় হয়েছে সেটা হবে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। তো শিক্ষার্থীরা, এই উদ্দীপকে আমি তোমাদের যখন একটু আগে ব্যাখ্যা করেছিলাম, তখন কিন্তু তোমাদের বলেছিলাম এই যে প্রচারণা বাবদ ব্যয়, দেখো এটা বারবার আমার কিন্তু ব্যয়, তার মানে এটা আসবে। তো প্রথমে আমি এটা লিখে নিই শিক্ষার্থীরা, যে প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা বাবদ ব্যয় কত টাকা শিক্ষার্থীরা? 3,000 টাকা, এই 3,000 টাকা। তো শিক্ষার্থীরা, এটার পরে আর কি রয়েছে দেখি। শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো, এই যে রয়েছে মালামাল আনয়নের জন্য ভ্যান গাড়ি মেরামত। তার মানে শিক্ষার্থীরা, মেরামতটা হচ্ছে আমার জন্য বারবার, আর বারবার আমার কাছ থেকে টাকাটা চলে গিয়েছে, তার মানে কি এটা আমার জন্য একটা ব্যয়। তার মানে এই যে এটা আসবে আমার, এরপরে কি লিখবো আমি, মালামাল আনয়নের জন্য ভ্যান গাড়ি মেরামত। কত টাকা শিক্ষার্থীরা? মেরামত 1,000 টাকা। এই 1,000 টাকা ব্যয় আমার। এছাড়া আমার কি রয়েছে শিক্ষার্থীরা? এছাড়া রয়েছে যে কর্মচারীর বেতন প্রদান। শিক্ষার্থীরা, কর্মচারীকে বেতন প্রদান করলে বারবার টাকাটা চলে যায়, তার মানে আমার জন্য ব্যয় হয়, তার মানে এটা আসবে আমার কর্মচারীর বেতন প্রদান।
লিখলাম আমি কর্মচারীর বেতন প্রদান। কর্মচারীর বেতন প্রদান কত টাকা শিক্ষার্থীরা? 9,000 টাকা। 9,000 টাকা লিখলাম শিক্ষার্থীরা। এরপরে আমার কি রয়েছে শিক্ষার্থীরা? এরপরে আমার রয়েছে ভাড়া পরিশোধ 50,000 টাকা। তো ভাড়া পরিশোধ শিক্ষার্থীরা, ভাড়া পরিশোধ করার ফলে টাকাটা কিন্তু আমার কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে আমার কি হচ্ছে? ব্যয় হচ্ছে এই 50,000 টাকা ভাড়া পরিশোধ। তো শিক্ষার্থীরা এছাড়া কিন্তু আমার আর কোথাও কিন্তু কোনো মুনাফা জাতীয় ব্যয় নাই। তো এখন আমি এই চারটাকে যোগ করব, অর্থাৎ 50,000 আর 9,000 যদি 59,000, 60,000 আর 3,000, 63,000। তাহলে এই 63,000 টাকাই হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তো শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমি কি করব? এই ঘরটাকে সুন্দর করে নিচ দিয়ে ক্লোজ করে দেব। তো শিক্ষার্থীরা এভাবে কিন্তু আমার খ অংশটি সমাধান হয়ে গেল। অর্থাৎ খ অংশে আমাকে বলেছিল মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো আমার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো প্রচারণা বাবদ ব্যয়, মালামাল আনয়নের জন্য ভ্যান গাড়ি মেরামত, কর্মচারীর বেতন প্রদান আর ভাড়া পরিশোধ। এই চারটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। তো শিক্ষার্থীরা এবার খ অংশের পরে আমি তোমাদের গ অংশটি সমাধান করে দিচ্ছি। তো লক্ষ্য করো গ অংশে আমি আবার আগের মতো ঘর করব, টাইটেল দিব। তো দেখো আমি গ অংশটা লিখি। এই গ অংশে দেখো আমাকে কি বলেছে? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো শিক্ষার্থীরা। তো টাইটেলটা আমি এবার লিখি, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তো শিক্ষার্থীরা এর নিচে আমি কি করব? ঘর করব। তো সেক্ষেত্রে যেহেতু এটার নিচে কোনো তারিখ হবে না, তাহলে তারিখের ঘর নাই, হবে কি? বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো শিক্ষার্থীরা আমি লিখি যে এখানে বিবরণ টাকা টাকা। তো শিক্ষার্থীরা মূলধন জাতীয় ব্যয়, মূলধন কয়বার? শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই মনে আছে মূলধন একবার। একবার ব্যয়, ব্যয় মানে কি? আমার কাছ থেকে টাকাটা চলে যাবে। একবার কি কি কাজে আমার কাছ থেকে টাকা চলে গেছে দেখো। এই যে 1 নম্বরে যেটা রয়েছে তৈজসপত্র ক্রয় 80,000 টাকা, এটার মাধ্যমে কিন্তু টাকাটা একবার চলে গেছে আমার কাছে। তো সেক্ষেত্রে এটাই লিখি প্রথমে, তৈজসপত্র ক্রয়। তৈজসপত্র ক্রয় কত টাকা শিক্ষার্থীরা? দেখো এই যে 80,000 টাকা। তারপরে কি রয়েছে শিক্ষার্থীরা? দেখো এই যে সাজসজ্জা সামগ্রী ক্রয়, এটাও আমার জন্য একবার। আর এটা ক্রয় করার ফলে আমার কাছ থেকে টাকাটা চলে গেছে। তো সাজসজ্জা সামগ্রী ক্রয়, তো সাজসজ্জা সামগ্রী ক্রয় শিক্ষার্থীরা কত টাকা? দেখো 20,000 টাকা। এই লিখলাম আমি 20,000 টাকা। তো শিক্ষার্থীরা আর কি রয়েছে? দেখো একবার আমার কাছ থেকে টাকা চলে গেছে। দেখো এই যে নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়। শিক্ষার্থীরা নতুন জিনিস কিন্তু আমি একবারই ক্রয় করে থাকি। আর যেহেতু একবার ক্রয় করি তার মানে মূলধন জাতীয়। আর যেহেতু টাকা চলে যায় ক্রয় করার ফলে, তার মানে এটা আমার জন্য মূলধন জাতীয় ব্যয়। তাহলে এটা লিখবো এবার আমি শিক্ষার্থীরা, নষ্ট রেফ্রিজারেটরের নতুন কম্প্রেসার ক্রয়। সেক্ষেত্রে নতুন কম্প্রেসার ক্রয় কত টাকা? 8,000 টাকা। দেখো এই 8,000 টাকা লিখলাম। আর কি রয়েছে শিক্ষার্থীরা এই উদ্দীপকে? যে আমার একবারই হয়েছে এবং টাকাটা চলে গিয়েছে। একবার মানে মূলধন জাতীয়, আর চলে যাওয়া মানে আমার কাছ থেকে কি? ব্যয় হয়েছে। তো সেক্ষেত্রে যদি একটু লক্ষ্য করে যে সর্বশেষ আইটেম আলমারি ক্রয় 25,000, এটা হচ্ছে আমার জন্য একটি মূলধন জাতীয় ব্যয়। তো এটা লিখি আমি, আলমারি ক্রয় 25,000। তো শিক্ষার্থীরা দেখো এই যে আলমারি ক্রয় লিখলাম 25,000, এটা আমার জন্য মূলধন জাতীয় ব্যয়। এছাড়া আর নাই। এই এখন আমি এই চারটাকে যোগ করব। তো এই সবগুলোকে যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার 1,33,000 টাকা। এই 1,33,000 টাকাই হচ্ছে শিক্ষার্থীরা আমার জন্য মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। এবং এভাবে কিন্তু আমার এই মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ গ অংশটির কিন্তু সমাধান হয়ে গেল। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছো এবং আজকের ক্লাসটি করা সমাধানগুলো তোমাদের আমার সাথে সাথেই তোমরা তোমাদের খাতায় সমাধান করে নিয়েছো। আর আজকের ক্লাসটি যদি তোমার বুঝতে অসুবিধা হয় ভিডিওটি একটু টেনে দেখো, অথবা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সম্পূর্ণ ক্লাসটি যদি তোমার ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুকে আজকের ক্লাসটি শেয়ার করে দাও। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।